বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবসে ভাটপাড়া পৌরসভার উদ্যোগে কথায় আবৃত্তি সঙ্গীতের মধ্য দিয়ে তাকে আমরা স্মরণ করব আজকের এই রবীন্দ্র ভবনে। তাই আজকের এই মহতী প্রয়াসে যারা কবিগুরুকে তাদের শিল্প সত্তাকে জানিয়ে আজকে এখানে মঞ্চস্থ যারা করবে। 8ই আগস্ট রবিবার ৮০তম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আমরা পালন করব কবিতায়, গানে, নৃত্যনাট্য। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা আমাদের মতো ছোটখাটো শিল্পীদের পক্ষে প্রকাশ বা বিকাশ কোনোটা করারই ঔদ্ধত্য আমরা দেখাতে পারব না, কারণ রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যাকে নিয়ে যুগ বিভাগ করা হয়েছিল, 3টে যুগে বিভক্ত করা হয়েছিল সাহিত্যকে, রবীন্দ্র পূর্ববর্তী, রবীন্দ্র সমসাময়িক, রবীন্দ্র পরবর্তী। তাহলে বুঝতেই কোনো অসুবিধে হয় না যে এই বিরাট প্রতিভার অধিকারী ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা বড় হয়ে যা কিছুই পড়ি না কেন, যত বড় সাহিত্য কিংবা যে কোনো স্ট্রিমে যে কেউ পড়াশোনা করুক না কেন, ছোটবেলায় সেই স্মৃতিগুলোর সঙ্গে রবীন্দ্রনাথ যেন আজও মিলেমিশে একাকার হয়ে থাকেন। তারপরে অর্থাৎ আমরা যখন কৈশোর থেকে শৈশব, শৈশব থেকে যৌবন এবং যৌবন থেকে বার্ধক্য, জীবনের এমন কোনো পর্যায় নেই যেখানে আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর ছিল না। আমরা আনন্দেও রবি ঠাকুরের গান গাই, আবার যখন খুব দুঃখ হয় তখনও আমাদের আশ্রয় সেই রবীন্দ্রনাথ। তাই আজকে আমরা 8ই আগস্ট রবিবার এই রবীন্দ্র ভবনে ৮০তম রবি ঠাকুরের প্রয়াণ দিবস পালিত করব এবং তার সঙ্গে সঙ্গে আজকের অনুষ্ঠান সূচি আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বিভিন্ন শিল্পীদের, কলাকুশলীদের নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান এবং তাদের কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে যাওয়ার জন্য এই বছরেও আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস। সেগুলো এই মুহূর্তে আমাদের প্রিয় দিদি লিপিকা সরকার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তার নাম অনুষ্ঠানে শুভারম্ভ করবে প্রদীপ প্রজ্বলন, প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে, শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে আমাদের উপস্থিত হয়েছেন ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক মাননীয় শ্রী অরুণ ব্যানার্জি মহাশয়, উপস্থিত হয়েছেন কোঅর্ডিনেটর সুনীল নিয়োগী মহাশয়। এছাড়াও আমাদের আজকে বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন রবীন্দ্র আলোচক সম্রাট মুখার্জি, সাহিত্যিক, নাট্যকার, সাংবাদিক, এবং উপস্থিত হয়েছেন রবীন্দ্র আলোচক হিসেবে দেবনাথ চক্রবর্তী, কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক। আমি প্রত্যেকেই অনুরোধ করব আমাদের আসন অলঙ্কৃত করার জন্য। এবং আমাদের আজকে বিশেষ অতিথি ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক মাননীয় শ্রী অরুণ ব্যানার্জি মহাশয়কে অনুরোধ করব রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে কবিকে শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করব আজকের আমাদের অনুষ্ঠান। এরপরে প্রদীপ প্রজ্বলন এবং অতিথি সংবর্ধনা অনুষ্ঠানে আমরা চলে যাব। আমরা অন্ধকারিত উৎসবতে উৎসারিত আলো, সিন্ধু তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সিন্ধু তোমার ভালো। রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র কবি যিনি একই সাথে দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। আমাদের জন্য জনগণ মন নায়ক জয়তী এবং বাংলাদেশেও একইভাবে জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর, যাকে আজকে 8ই আগস্ট রবিবার 22শে শ্রাবণ শ্যামনগর রবীন্দ্র ভবনে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব কবিতায়, গানে, নৃত্যনাট্যের মধ্যে দিয়ে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। প্রদীপ প্রজ্বলন করলেন অরুণ ব্যানার্জি এবং
কোঅর্ডিনেটর সুনীল নিয়োগী সহ রবীন্দ্র আলোচক সম্রাট মুখার্জি এবং দেবনাথ চক্রবর্তী। এরপর প্রতিকৃতিতে মাল্যদান করতে অনুরোধ করছি ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক আজ 22শে শ্রাবণ। দেখতে দেখতে রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস আজ পালিত হচ্ছে। তবুও যেন চিরনতুন চিরনবীন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ যাত্রায় জনশ্রুতি মুখাগ্নি করতে দেননি পুত্র রথীন্দ্রনাথকে। বিশ্বকবির অন্ত্যেষ্টিক্রিয়া আর কোনোদিন জনসমক্ষে দেখা যাবে না মহিরূপকে। যেখানে যে ছিলেন সবাই ছুটে এসেছিলেন কবিকে শেষবারের মতো লিখতে। এত ভিড়ের চাপ যে মুখাগ্নি করতে পারেননি কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। যিনি মুখাগ্নি করলেন তাকেও নিয়ে আসতে হয়েছিল জলপথে। সারা জীবন কবি একের পর এক আপনজনদের হারিয়ে কষ্ট পেয়েছেন, এক অদ্ভুত একাকিত্বে কাটিয়েছেন। সেই কবির কিরণ যখন নিভল তখন লোকে লোকারণ্য। সারা কলকাতা তখন তিল ধারণের জায়গা ছিল না। যেন বার্তা দিয়ে গেল কবি বিশ্ব একা হতে পারে, কিন্তু তিনি বিশ্বকবি। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি আমাদের আজকে অরুণ ব্যানার্জি মহাশয়। হে কবি, তুমি যেখানেই থাকো আমাদের সকলের প্রণাম নিও। আমাদের চলার পথে তোমার আশীর্বাদ যেন সদা বর্ষিত হয়। এরপরে আমরা মাল্যদান করার জন্য অনুরোধ করব রবীন্দ্র আলোচক সম্রাট মুখার্জি মহাশয়কে। সাহিত্যিক, নাট্যকার, সাংবাদিক শ্রী সম্রাট মুখার্জি মহাশয় রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করছেন। এরপরে আমরা ডেকে নিচ্ছি দেবনাথ চক্রবর্তীকে, কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক। দেবনাথ চক্রবর্তী রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করছেন। আমরা সুনীল দাকে অনুরোধ করব ভাটপাড়া পৌরসভার কোঅর্ডিনেটর সুনীল নিয়োগী মহাশয় এবার রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করবেন। আজকে এই অনুষ্ঠান পরিচালনায় সবচেয়ে বড় উদ্যোগ এবং কৃতিত্ব যাদের জন্য আজকে আমরা কবিতায়, গানে, নৃত্যনাট্যের মধ্যে দিয়ে সুযোগ পেয়েছি আমাদের প্রাণের ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার, তাদেরকে কৃতজ্ঞতা না জানানোই নয়। ডক্টর দুলাল মণ্ডল, সুবীর মালো এবং সুকেশ বিশ্বাস, এদের সকলের উদ্যোগ এবং পরিচালনাতেই আজকে আমরা এত সুন্দর অনুষ্ঠান 22শে শ্রাবণ ৮০তম প্রয়াণ দিবস পালন করার সুযোগ পেয়েছি। কেউ যদি কবির প্রতি পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চায় অবশ্যই পারেন। ফুল দিয়ে কবির এই মহাপ্রয়াণ দিবসে আপনারা একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারেন। আজকে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, শ্রুতি নাটকের মধ্যে দিয়ে ৮০তম প্রয়াণ দিবস আমরা পালন করব আজকের এই রবীন্দ্র ভবনে। এরপরে রয়েছে আমাদের উদ্বোধনী সমবেত সঙ্গীত। উদ্বোধনী সমবেত সঙ্গীত পরিবেশন করবে সঙ্গীত শিক্ষা কেন্দ্র সপ্তসুর। নিবেদন করছেন আমাদের এই অনুষ্ঠানে একটা আলাদা মাত্রা যোগ করার জন্য। এরপরে সুকেশ বিশ্বাস মহাশয় পুষ্পস্তবক দিয়ে আমাদের অতিথিদের সংবর্ধনা করছেন। সম্রাট মুখার্জি, সাহিত্যিক, নাট্যকার, সাংবাদিক, রবীন্দ্র আলোচক সম্রাট মুখার্জিকে আমরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন
সুকেশ বিশ্বাস মহাশয়। এরপরে আমরা ঝুমারি পুষ্পস্তবক তুলে দিচ্ছেন কবি, প্রাবন্ধিক, সাংবাদিক দেবনাথ চক্রবর্তীকে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক দিয়ে দেবনাথ চক্রবর্তীকে, কবি, প্রাবন্ধিক, সাংবাদিক। বরণ করে নিলেন ঝুমারি। এরপরে ডক্টর দুলাল মণ্ডলকে অনুরোধ করব সুনীল নিয়োগী মহাশয়, ভাটপাড়া পৌরসভার কোঅর্ডিনেটর, তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এরপরে আমরা অনুরোধ করব আমাদের ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক মাননীয় শ্রী অরুণ ব্যানার্জিকে তার মূল্যবান কিছু বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য আমাদের সঙ্গে রাখার জন্য। নমস্কার। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস। সেই উপলক্ষে ভাটপাড়া পৌরসভার উদ্যোগে রবীন্দ্র ভবনে একটা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঞ্চে আছেন বিশিষ্ট রবীন্দ্র অনুরাগী, নাট্যকার, লেখক, সাহিত্যিক সম্রাট মুখোপাধ্যায় মহাশয়। উপস্থিত আছেন আর একজন বিশিষ্ট রবীন্দ্র অনুরাগী, নাট্যকার, সাহিত্যিক চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছেন আমার অভিভাবক, ভাটপাড়া পৌরসভার আমার সহকর্মী, ২১ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সদ্য সুনীল নিয়োগী মহাশয়, এবং যাদের হাত ধরে আজকের এই অনুষ্ঠান, সুবীর মালব এবং সুকেশ বিশ্বাস, ওনারা আজকের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। এই দুজনকে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই চলছি। 2020 মার্চ মাস থেকে এই করোনা রোগ যখন সারা পৃথিবী তথা বাংলার মধ্যে মানুষকে একটা মানসিক আতঙ্কের মধ্যে রেখেছিল। খেলাধুলা, সঙ্গীত চর্চা, সব কিছু, স্কুল কলেজ সব বন্ধ। ছেলেমেয়েরা ঘরে বসে বসে কি করবে ঠিক করে উঠতে পারছে না। স্টুডেন্টদের অবস্থা খুব কঠিন হয়ে গেছে। যে পরিস্থিতির সম্মুখীন আমরা কোনোদিন কেউ হব না, হতে হবে ভাবিনি। এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই চলছি। ঠিক সেই মুহূর্তে আজকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসকে কেন্দ্র করে এখানে সমাবেত করেছি। দরকার আছে আজকে সমাজ ব্যবস্থায় রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এই ধরনের মানুষের একটা সময় বিভিন্ন পাড়ায়, ক্লাবে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের নাচ, গান, আবৃত্তি, ছোট ছোট নাটকের মধ্যে দিয়ে এই দিনগুলো পালিত করতেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে বলা মানে সমুদ্রের সামনে দাঁড়িয়েছে সমুদ্রে পার করার মতো অবস্থা। সেই পাণ্ডিত্য আমার নেই। খেলাধুলা করতাম, করতে করতে রাজনীতি, তবে হ্যাঁ বিভিন্ন ক্লাব সংস্থার সঙ্গে যুক্ত। এই ধরনের অনুষ্ঠানের অনেক সময় নাটক করেছি, হয়তো ছোট ছোট আবৃত্তিও করেছি, কবিতা পাঠ করেছি। কিন্তু রবীন্দ্রনাথ সম্বন্ধে বলার যে স্পর্ধা, সহজ যে জ্ঞান যেটা দরকার, সেটা কিন্তু আমরা এখনো অর্জন করে উঠতে পারিনি। কিন্তু এইটুকু বুঝেছি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের শুরু থেকে এই
মহাপুরুষ, ওনাদের সামনের থেকে আমাদের স্বাধীনতা আন্দোলনকারী যোদ্ধাদের যেভাবে ওনাদের লেখার মধ্যে যে সাহস জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন, সেটা চিরস্মরণীয় হয়ে আছে। এবং আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করতে পারি যে ওনার দুটো দেশের জাতীয় সঙ্গীত, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ এবং আমাদের ভারতবর্ষের, ওনার লেখা গানের আবৃত্তি, গানের মধ্যে দিয়ে জাতীয় সঙ্গীত রচনা হয়েছে। আপনারা জানেন গতকাল আমাদের টোকিও অলিম্পিকে আমাদের ভারতবর্ষের আগামী 2022-এ প্লাটিনাম জুবিলি উৎসব হবে। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের একটাই সান্ত্বনা, এই প্রথম একজন অ্যাথলেটিক্স নীরজ চোপড়া ভারতবর্ষের স্বর্ণপদক, জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক পেয়েছেন। এবং সেই অনুষ্ঠানটা দেখার সৌভাগ্য হয়েছিল যখন জাতীয় সঙ্গীত টোকিওতে মাধ্যমে সারা পৃথিবীতে বেড়ে উঠেছিল, গর্বে বুক ভরে উঠেছিল। আমাদের এই ধরনের মহাপুরুষের যত ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে পারব, যত এনাদের জীবন কাহিনী থেকে শুরু করে, প্রবন্ধ থেকে শুরু করে, আবৃত্তি গান থেকে শুরু করে, যত বেশি ছোট ছোট বাচ্চাদের থেকে সমাজের মানুষের কাছে তত বেশি প্রচার হবে, যত বেশি ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারব, আমাদের এই অন্ধকার সমাজে নতুন করে আলো দেখা দেবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, ওনারা আমাদের অমূল্য সময় একটু নষ্ট করে আমাদের মধ্যে এসেছেন, ওনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের মূল আয়োজক, এবং আজকে যারা সঙ্গীত পরিবেশন করবেন, নৃত্য পরিবেশন করবেন, আবৃত্তি পরিবেশন করবেন, সেই সব শিল্পীকে আমাদের ভাটপাড়ার পৌরসভার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। ধন্যবাদ। মহাশয়কে সত্যি তাই রবীন্দ্রনাথকে বিশ্লেষণ করা, রবীন্দ্রনাথ ঠাকুরকে আলোচনা করা, এই শ্রেষ্ঠতা কেউই দেখাতে খুব একটা সাহস পান না। কারণ সমুদ্র থেকে 2 কোটি জল তুলে নেওয়া কিংবা 2 কোটি জল চোখ করার মতো অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করা। তো আমরা যারা এটা নিয়ে গবেষণা করেন সেরকম কিছু মানুষকে আজকে দেখেছি, তো তাদের কাছ থেকে আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনব। আমি ডেকে নিচ্ছি রবীন্দ্র আলোচক দেবনাথ চক্রবর্তী মহাশয়কে, কবি, প্রাবন্ধিক, সাংবাদিক দেবনাথ চক্রবর্তী মহাশয়কে আমরা অনুরোধ করব তার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে রবীন্দ্র দর্শন, রবীন্দ্র চিন্তা ভাবনা এবং রবীন্দ্র সাহিত্যকে যদি কিছুটা সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে ছুঁয়ে যেতে পারেন। ভাবেই আমরা খুব ভারাক্রান্ত। আজ আকাশও আমাদের সেই ভারাক্রান্ত চেহারা সকাল থেকেই আমাদের সামনে তুলে ধরেছে। 22শে শ্রাবণ আমি কোনোদিন দেখিনি খুব শুকনো দিন হয়। যেদিন রবীন্দ্রনাথ চলে গিয়েছিলেন সেই দিনও কলকাতায় অঝোর ধারায় বৃষ্টি এবং তার সাথে জনারো। সে এক ভয়ঙ্কর দিন। সেই দিনটির ইতিহাস যদি বলতে শুরু করি হয়তো সংক্ষেপে শেষ করা যাবে না। বিশেষ যে বিষয়টি আমি বারবার, এর আগেও আমি কিছুক্ষণ আগে আরেকটি অনুষ্ঠানে আমি ছিলাম, যে কথাটি খুব প্রয়োজনীয় এই মুহূর্তে, আমি মূলত এখানে প্রাণকথনটা বলে ছেড়ে দেবো, কেননা আমার অত্যন্ত স্নেহের সম্রাট এখানে এসে সম্রাট বলবে, বিস্তারিতভাবে কিছু বলবে। আমি যেটি বলতে চাই যে ভারতবর্ষ
এই মুহূর্তে একটা হিংসায় উন্মত্ত বৃদ্ধির মতো জ্বলছে। আমরা একবারও কিন্তু রবীন্দ্রনাথের বাণী নিয়ে তাদের কাছে গিয়ে পৌঁছচ্ছি না। সেই হিংসা যেখানে ছড়াচ্ছে, সেই হিংসার প্রলেপ দেওয়ার মতন মানুষ আমরা পাচ্ছি না। যদিও বা পাই, তাদেরকে আমরা দেখছি সেখানে হত্যা লেগে চলছে। এটা আমাদের দেশ নয়। রবীন্দ্রনাথ এমন দেশ চান। রবীন্দ্রনাথ তো বলেইছিলেন, হিংসায় উন্মত্ত বৃদ্ধি, বজ্র নিশুর নিঠুর দ্বন্দ্ব বলেছিলেন। রবীন্দ্রনাথ থাকলে আজকে তিনি চুপ করে কি বসে থাকতেন? আমার জিজ্ঞাসা, আপনাদের কাছেও জিজ্ঞাসা, আপনাদের কি মনে হয়? আজকে সারা পৃথিবী জুড়ে একটা আতঙ্ক, একটা ভয়, যেটা অরুণদা একটু আগে বললেন, একটা ভয়ের কারখানা তৈরি হয়েছে, যেটা রবীন্দ্রনাথও বলেছিলেন। তার রক্তকরবে নাটক করবেন, রাজা নাটক করবেন, দাসের দেশ, সেইগুলোতে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কীভাবে সেই ভয়ের ছবি সেখানে তুলে ধরা হয়। ভয়ের ব্যবসা চলে। এটা আমাদের দেশ নয়। রবীন্দ্রনাথ থাকলে এইভাবে চুপ করে বসে থাকতে পারতেন। খুব স্বাভাবিকভাবেই আমরা যদি রবীন্দ্রনাথকে নিজেরা অনুভব করতাম, ব্যক্তিগত স্তরে অনুভব করতাম, দুটো গান, একটা আবৃত্তি কি একটা গল্প পড়লেই সামগ্রিকভাবে রবীন্দ্রনাথকে চেনা যাবে। আমার ব্যক্তিগত অভিমত, আমার শিক্ষক মহাশয়, বিশিষ্ট অধ্যাপক সুধীন চট্টোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সচিব ছিলেন এক সময়, এই সুধীন চট্টোপাধ্যায় মহাশয় আমাকে বলেছিলেন যে তোমার রবীন্দ্রনাথ পড়তে গেলে এক জন্ম তো নয়, জন্মের পর জন্ম চলে যাবে, রবীন্দ্রনাথ তুমি শেষ করতে পারবে না। আমি নিজে যখন শিক্ষকতায় ঢুকলাম, স্বাভাবিকভাবেই কলেজের ছাত্রছাত্রীদের কাছে রবীন্দ্রনাথ বোঝাতে গিয়ে, রবীন্দ্রনাথের নাটক বোঝাতে গিয়ে আমি হাড়ে মজ্জায় বুঝেছি যে রবীন্দ্রনাথ সত্যি এত অল্প সময় একটা জীবনের পক্ষে সেটা যথেষ্ট কম। আমরা নিজেরা যদি প্রত্যেকটি মানুষ, ভারতবর্ষের মানুষ রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে পারত, আমার মনে হয় ভারতবর্ষে কোনো হিংসা থাকতো না। যখন জালিয়ানওয়ালাবাগ হয়েছিল, সেখানে কিন্তু একটা সাধারণ উৎসব হচ্ছিল, উৎসব। সেই উৎসবকে ব্রিটিশ বিরোধী তকমা লাগলো। সেখানে জেনারেল ডায়ারের নেতৃত্বে তুমুল হত্যালীলা চলল। রবীন্দ্রনাথ কিন্তু চুপ করে বসে থাকলেন না। রবীন্দ্রনাথ তীব্র প্রতিবাদ করলেন, গান্ধীজিকে চিঠি লিখলেন। পরবর্তীকালে গান্ধীজি সেরকমভাবে সাড়া দেননি। কংগ্রেসের তৎকালীন অন্যান্য নেতৃবৃন্দের কাছে তিনি বললেন, কিন্তু যখন কোনো সাড়া পেলেন না, যদি তোর ডাক শুনে তবে একলা চলো, একলা চলো বলেছেন না? আমরা শুনি তো, আমরা এর উপরে নৃত্য পরিবেশন করি, গানটা গাই, অথচ গানের তাৎপর্যটা আমরা কিন্তু অনুভব করি না। তিনি একলা চলার পথ আমাদের দেখিয়েছিলেন। আমরা সব পারি। নাইট উপাধি ত্যাগ করেছিলেন তো, আমরা কেন পারি না? আমরা কেন ধামা ধরা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়ার ক্ষমতা আমাদের নেই? সারা ভারতবর্ষ আজকে চলছে ধর্মের নামে। কেন? যখন ধর্মের নামে বাংলা ভাগ হলো, রবীন্দ্রনাথ উচ্চস্বরে চিৎকার করেননি? বাংলার মাটি, বাংলার জল, বাংলার ভাই, বাংলার ফল, ফুল ও ফল বলেননি? তাহলে
তিনি রাস্তায় দাঁড়িয়ে গান গাইতে গাইতে সমস্ত মানুষদের, হিন্দু মুসলিম থেকে সমস্ত ধর্মীয় মানুষদের উনি কি রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। দিনটি ছিল 16ই অক্টোবর। আমরা যে রাখি বন্ধন উৎসবটা সাধারণত করি সেটি রবীন্দ্রনাথের রাখি বন্ধন উৎসব নয়। রবীন্দ্রনাথের রাখি বন্ধন উৎসব আমরা কেউ পালন করি, কেউ করি, আমরা জানি না। কিন্তু এটা তো জানা কর্তব্য আমাদের যে 16ই অক্টোবর দিনটি কেন রাখি বন্ধন উৎসব আমরা পালন করব না। আমরা যে রাখি বন্ধন উৎসব করি সেটা শ্রীকৃষ্ণের রাখি বন্ধন উৎসব, রবীন্দ্রনাথের নয়। আমরা যে দোল উৎসবটি করি সেটি রবীন্দ্রনাথের বসন্ত উৎসব, হোলি নয়। তো খুব স্বাভাবিকভাবেই আমরা অনেক কিছুই মানি কিন্তু জানি। বারবার রবীন্দ্রনাথ কিন্তু দেশের বিরুদ্ধে, বিদেশে যখন আফ্রিকার উপরে সেই জঘন্য অত্যাচার শুরু হয়ে গেল, উনি লিখলেন না আফ্রিকা? লিখেছেন। আমরা কি জানি না সেই ইতিহাস? কিন্তু আমরা মনে প্রাণে সেই ইতিহাসটাকে গ্রহণ করি। আমরা বুঝিনি। গোড়া উপন্যাসের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, একটি আইরিশ ছেলে, তাকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ তাকে নায়ক করে সেই গল্পটি তৈরি করেছেন, উপন্যাসটি তৈরি করেছেন। মায়ের কোনো ভাগ হয় না। বিশ্বাস নিয়ে বলতে পারে এই ভারতবর্ষ কোনোদিন এই হিংসার আগুন থেকে ছাড় পাবে। আপনারা তো অনেকেই খবরের কাগজ পড়েন এবং দেখেছেন যে ভারতবর্ষের বেশ কিছু রাজ্য থেকে রবীন্দ্রনাথ পাঠ্যপুস্তক থেকে উৎখাত করা হয়েছে। পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ কেন? কি দোষ, কি অন্যায় তিনি করেছে? তার কারণ রবীন্দ্রনাথ পড়লে মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়, চেতনা জাগ্রত হয়, আর চেতনা অনেক মুক্তির আলো। আমরা যে ঘোর অন্ধকারের মধ্যে রয়েছি, রবীন্দ্রনাথ বলেছেন অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার ভালো। সেই ঘোর অন্ধকার আমাদের ঘুচিয়ে দিতে হবে। এই ভয়ঙ্কর একটা প্যানিক মারণ ভাইরাস কতটা মারণ আর কতটা মারণ নয় সেটা আমাদের বিচার্য বিষয় নয়, কিন্তু আমাদের ভাবার বিষয়। বছরের পর বছর এভাবে আমরা কি গৃহবন্দী হয়ে থাকবো? রবীন্দ্রনাথ থাকলে কি আমরা এইভাবে গৃহবন্দী হয়ে থাকতাম? আমার তো মনে হয় কিছু একটা তিনি করতে। আজকে আমাদের পথ প্রদর্শক নেই, তাই আমরা গৃহবন্দী। এখানে অরুণদা রয়েছে, অত্যন্ত বলিষ্ঠ একজন মানুষ। অরুণদাকে দেখেছি প্যান্ডেমিক সিচুয়েশনে, ওই সময়তে মানুষের পাশে কিভাবে উনি কাজ করেছেন। প্রত্যেকটি বাড়িতে নক করেছেন, মানুষগুলো কেমন আছে, তারা ভালো আছে তো, তাদের কোনো রোগ হয়নি তো, কার কখন হসপিটালে যেতে হবে। উনি একটু আগেই বললেন আমি রবীন্দ্রনাথ তেমনভাবে কিছু বুঝি না। আমি যদি বলি উনি একদম সম্পূর্ণ ভুল বললেন। উনি যে কাজটি করছিলেন বা করছেন সেটি রবীন্দ্রনাথের কাজ। রবীন্দ্রনাথ ঠিক এই কাজটি করতে চেয়েছিলেন। যখন কলকাতায় প্লেগ হয় সেই সময় প্রত্যেকটি কলকাতার মানুষের কাছে গিয়ে গিয়ে প্রত্যেকটি বাড়িতে, আমরা সেই ইতিহাসে জানি না বা জানতে চাই না, যখন প্লেগ হয়েছিল একইভাবে মহামারী হয়েছিল, সেই রকম বাড়িতে বাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ
প্রত্যক্ষ করেছিলেন তাদেরকে হাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। অরুণদা বললেন, আমি রবীন্দ্রনাথ কিছু চাই না, এটা হতে পারে না, এটাই তো রবীন্দ্রনাথের কাজ। যদি প্রেম দিলেন আপনারা, প্রেম বলতে আমরা বুঝি বোধহয় আধুনিক যুগের যে প্রেম, সেই প্রেমের কথা বলছে না, ভুল বলছে, ভুল ভাবছে। উনি যে প্রেমের কথা বলছেন, সেই প্রেম মানুষের, প্রত্যেকটি মানুষের হৃদয় অন্তঃস্থিত, সেই প্রেমকে জাগরণ করার কথা বলছে। আজকে স্বাভাবিকভাবে বিস্তারিত বলার কোনো সুযোগ আজকে নেই। অনেক শিল্পী আমাদের মধ্যে উপস্থিত আছে। আমি আগেই বলেছি প্রাককথনের মতো কিছু বলব, একটাই কথা আমি বলব, নিজেরা আপনারা রবীন্দ্রনাথকে জানুন, রবীন্দ্রনাথের ভাবনায় লিপ্ত হন। ভারতবর্ষের বর্তমান এই উচ্ছৃঙ্খল সামাজিক পরিস্থিতি, সেখান থেকে নিজেদেরকে উজ্জীবিত করুন এবং অন্য মানুষকে উজ্জীবিত করার। তবেই বোধ হয় অরুণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষকে আমরা সারা জীবন কাছে পাব, আর সেই রবীন্দ্রনাথের কাছে পৌঁছতে পারব, যেমন আজকে আমরা পৌঁছতে পারব। এইভাবেই আমরা এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আমি সম্রাটকে বিস্তারিত একটু বলার জন্য আহ্বান জানাচ্ছি। এরপরে সম্রাট বলছে, তাই তো? তো রবীন্দ্র আলোচনা, রবীন্দ্র দর্শন আমাদের সামনে তুলে ধরার জন্য সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে সম্রাট চক্রবর্তীকে, কবি, প্রাবন্ধিক, সাংবাদিক দেবনাথ চক্রবর্তী পরে এবার সম্রাট মুখার্জি। উপস্থিত অরুণদা, প্রবল জনপ্রিয় মানুষ তিনি, আমি শুনেছিলাম, আমি আজকে তার কারণটা বুঝতে পারলাম। আমি তার ডান দিকে বসে থাকা পৌর প্রশাসক মশাই আমার এখানেই পরিচয় হলো। দেবনাথ দা তো আমার বহুদিনের পরিচিত সাথী, একই পেশার সতীর্থ। এখানে যে তিনজন আয়োজক আছেন, সুরেশবাবু, দুলালবাবু এবং সুবীরবাবু, দর্শক আসনে অনেক গুণী শিল্পী, আমি বুঝতেই পারছি তাদের সকলের সঙ্গে আমার প্রত্যক্ষ পরিচয় নেই, কিন্তু অনেক গুণী মানুষ এখানে আছেন। এবং আমার ছেলেবেলার বন্ধু, আমার সহপাঠী সুকল্যাণও আছে, ওর নামটা আলাদা করে বললাম, কেন বললাম সেটা আমার বলার মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আমি প্রথম কথা রবীন্দ্র আলোচক নই, আমার কপাল চিরকাল খুব চওড়া, ফলে আমি দেখেছি যে আমি আমার যোগ্যতার থেকে কিছু বেশিই পেয়েছি চিরকাল। তো আমাকে এনারা রবীন্দ্র আলোচক বলেছেন, আমি রবীন্দ্র আলোচক নই। রবীন্দ্রনাথের সঙ্গে আমার যদি কোনো সম্পর্ক থাকে, সেটা হচ্ছে আমি রবীন্দ্রনাথের সঙ্গে একটা লুকোচুরি আমার ছোট্ট বয়স থেকে খেলছি, স্কুলে পড়ার বয়স থেকে। আমি ওই জন্যই সুকল্যাণের কথা বললাম, ও সাক্ষী বসে আছে। আমি একদম রবীন্দ্রনাথের বাইরে গিয়ে একটা গল্প, একদম রবীন্দ্রনাথের বাইরে গিয়ে, এই গল্পটা আমি আমার কম বয়সে পড়েছিলাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কলমে। সেখানে নারায়ণ গঙ্গোপাধ্যায় তার একটি গল্পের স্মৃতিকথা লিখতে গিয়ে লিখেছিলেন যে তার বাড়িতে পুজো করতে আসতেন যিনি পুরোহিত মশাই, তিনি নারায়ণবাবুর দাদা হাতে খড়ি দিচ্ছেন। তো সেইটা দেখে নারায়ণবাবু খুব মন খারাপ হলো, সে ছেলে মানুষ আর কি, তখন বললো যে দাদার হাতে খড়ি হচ্ছে, আমার হচ্ছে না কেন? তা পুরোহিত মশাই তিনি বললেন যে অত কাঁদছে, দাও এরও হাতে খড়ি করিয়ে দাও। ছেলেবেলার নাম ছিল নাড়ু, নাড়ুরও হাতে খড়ি করে দাও। নাড়ুর হাতে খড়ি করে দেওয়া হবে, নাড়ুর হাতে খড়ি করে তুমি স্কুলে পাঠাতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওই আমার স্কুলেই পাঠিয়ে দাও, আমি নাম লিখে নেব। আসুক যা ঘটনাচক্রে যে পুরোহিত মশাই যিনি হাতে খড়ি দিচ্ছেন,
তিনি হচ্ছেন গ্রামের স্কুলের হেডমাস্টার। বেশ নাড়ুলো হাতে খড়ি হয়ে গেল। নারায়ণ বন্দ্যোপাধ্যায় লিখছেন যে আমার তো ভারী মজা হলো যে এমন একটা স্কুলে যাব যে স্কুলে হেডমাস্টার মশাই হচ্ছেন এই পণ্ডিত মশাই, যাকে রোজ দেখি। উনি আমার বাড়ির সামনে দিয়ে পুজো করতে যান, আর আমাদের বাড়িতে পুজোয় বসলে তো আমাকে খুব ভালোবাসেন। সবচেয়ে বড় সন্দেশটা আমার হাতে আগে তুলে দেন। তো ভালো, সেই স্কুলে পড়বো, বেশ মজার ব্যাপার। পরের দিন স্কুলে গেলাম। স্কুলে গিয়ে দেখলাম যে ঘটনাচক্রের প্রথম ক্লাসটাই হচ্ছে হেডমাস্টার মশাই। উনি ক্লাসে ঢুকলেন এবং ওনাকে দেখে আমার ক্লাসের যারা অন্য সহপাঠী ছিল তারা সব ভারী গোল করছিল, একদম চুপ করে গেল। একদম চুপ করে গেল, অবাক বিষয়ে তাকিয়ে দেখছে এবং কেউ কোনো কথা বলছে। বলছে আমার তো ভারী ভয় লাগে, ভারী মজা লাগে। ঠিক আছে, পণ্ডিত মশাই এখানে গেলে সবাই ভয় পাচ্ছে, যার সঙ্গে আমি রোজ মজা করি বাড়িতে, যিনি আমাকে সবচেয়ে বড় সন্দেশটা বাড়িতে খেতে দেন। বলছে আমি ঠিক করে হেসে ফেলি। আরে যেই হেসে ফেলেছি, হেডমাস্টার মশাই আমার দিকে এগিয়ে এসে আমার দিকে এত বড় সাইজের চোখ করে ধমকে উঠে বললেন, কি হয়েছে কি, এত হাসছো কেন? এটা কি তামাশার জায়গা পেয়েছ? আমার স্কুলে আসার আনন্দ দপ করে দিল। আমি এই গল্পটা বললাম এই জন্য, এটার সঙ্গে রবীন্দ্রনাথের কোনো যোগ নেই। আমি গল্পটা বললাম এই জন্য যে রবীন্দ্রনাথকে আমার প্রথম বোঝা আর তার পরের বোঝার মধ্যে এই গল্পটা আছে। আমি ছেলেবেলায় রবীন্দ্রনাথ কি এটা বুঝতে শিখি আমার পাড়ার রবীন্দ্র জয়ন্তী। এখানে যারা একটু আমার বয়সী যারা আছেন, অনেকেই আছেন, তারা এটা মনে করতে পারবেন যে এই রবীন্দ্র জয়ন্তীগুলো এক একটা পাড়ায় কি অসম্ভব আনন্দের একটা বিষয় ছিল। এবং এই যে আমরা একটা শব্দ এখন খুব বলি না যে একান্নবর্তী পরিবার, যেটা ভেঙে গেছে, আমরা হারিয়ে ফেলেছি। এখন আমরা সিরিয়াল দেখে একান্নবর্তী পরিবার খুঁজে পাওয়া যায়। এই একান্নবর্তী পরিবার কিন্তু শুধু বাড়িগুলোর ভেতরে হতো। এই একান্নবর্তী পরিবারগুলো তৈরি হতে একটা গোটা পাড়ার মধ্যে, যে পাড়ায় যে সমস্ত পুরনো বাসিন্দা আছে, নতুন ভাড়া এসছে, তাদেরকে আপন করে নিয়ে, আর এই আত্মীয়তার সূত্রটা ছিলেন রবীন্দ্রনাথ। আমরা রবীন্দ্রনাথের গান গাইতাম, রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচতাম, আমাদের বাড়ির মেয়েরা নাচতো। আমরা ছোট বয়সে কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে, কিংবা অল্পেতে খুশি হবে দামোদর শেঠটি বলতাম। এবং রবীন্দ্রনাথ আমাদের ঘরের লোক হয়ে গেছে। যখন ছোট ক্লাসে পড়তাম, 1, 2, 3, 4, 5, রবীন্দ্রনাথের কবিতা এলে বাকি সব কবিতা পড়ার আগে মাস্টারমশাই একটু বলে টলে দিতেন যে এই লেখক, এই বুঝতে পারছিস, এই ব্যাপার, এইভাবে পড়তে হবে ইত্যাদি। রবীন্দ্রনাথের সমস্ত ভূমিকা করার কোনো দরকারই হতো না, তো রবি ঠাকুর। আমার এক বন্ধু গুরুপ্রসাদ, সে আমার সঙ্গে সাংবাদিকতা করতো এক সময়, সে একটা ভারী চমৎকার লেখা লিখেছিল, সে একটা ভারী চমৎকার লাইন ছিল। ও লিখেছিল যে বাঙালি আসলে তিনটে ঠাকুর, চৈতন্য ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর আর রবি ঠাকুর। বাঙালি এই তিনজন নিজস্ব ঠাকুর। তার মধ্যে খুব ছোট বয়স থেকে যে আমাদের ঘরগেরস্থালির মধ্যে ঢুকে গিয়েছিল সে হচ্ছে রবি ঠাকুর। এটা যখন একটু বড় হলো, আর একটু বড় হয়ে যখন একটু গম্ভীর মুখে মাস্টারমশাইদের সামনে পড়লাম, তারা যখন রবীন্দ্রনাথ বোঝাতে শুরু করে, তখন আমার একটু ভয়ে পিছিয়ে ও এই রবীন্দ্রনাথ এত এত ভারী 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 কিছু। রবীন্দ্রনাথের কবিতা তার 5 রকম পর্যায় আছে, 7 রকম পর্যায় আছে। রবীন্দ্রনাথের কবিতার ভেতর লুকিয়ে থাকা জীবন দেবতা তত্ত্ব, রবীন্দ্রনাথের নাটকের ভেতর থাকা রূপক সাংকেতিক নাটক ইত্যাদি। এখানে যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছেন তারা এসব শব্দের সঙ্গে খুব পরিচিত। বেশ ভয় পেয়ে, এবং তখন কাছের ঠাকুর দূরের ঠাকুর। আবার যখন আস্তে আস্তে জীবনে এগোতে লাগলাম, জীবনের রাস্তায়
ভারী ভারী কথা সব বলা হয়, সেগুলো সব চেনা, ভীষণ চেনা। ওই যে পুরোহিত মশাই স্কুলে গিয়ে গম্ভীর মাস্টারমশাই হয়ে গিয়েছিলেন, আবার সেই মাস্টারমশাইকে যখন রাত্রিবেলা ঘরে দেখলাম, তখন দেখলাম ও মা, এই তো মানে আমাদেরই ঘরের গল্প বলছে। এই যে আমরা ধর্ম, সাম্প্রদায়িকতা ইত্যাদি বলতে গিয়ে কত ভারী ভারী কথা দেবনাথদা বলল, রবীন্দ্রনাথ একটা গল্প উপন্যাস গোড়া, তাতে অনেক ভারী কথাও আছে, ভারী কথাও আছে। রবীন্দ্রনাথ বলতেন যে দু একটা ভারী কথা না রাখলে বাজারে বিকোয়, তো সেগুলো ছদ্মবেশ। আসলে মূল কথাটা কি বললেন শেষ চ্যাপ্টার গোড়া, সেখানে তিনি দেখালেন যে গোড়া একটি ছেলে যে ক্রমাগত একটা দোটানার মধ্যে দিয়ে যাচ্ছে, যেরকম দোটানার মধ্যে দিয়ে আমরা সবাই যাই। কখনো সে ভয়াবহ ধার্মিক, গোঁড়া হিন্দু, মুসলমানের ঘরে জল খাবে না, সে নিচু জাতের, তথাকথিত নিচু জাতের দাওয়ায় বসবে না, ভয়ঙ্কর রকম বিশুদ্ধতাবাদী একজন মানুষ। আর অন্যদিকে সেই গোড়া আরেকজন, যে যখন পীরপুরে গিয়ে দেখছে যে যে বিশুদ্ধ হিন্দু যার ঘরে সে আশ্রয় নিয়েছে, সেই লোকটা আসলে একজন দুর্দমনীয় অত্যাচারী জমিদার, এবং যাদেরকে সে দূরে সরিয়ে রেখেছে ওরা আমার জাতের নয় বলে, সেই মানুষগুলো আসলে অনেক বেশি সৎ, অনেক বেশি অতিথি পরায়ণ এবং অনেক বেশি মানুষ। এই দোটানার মধ্যে দিয়ে গোড়া যাচ্ছে অনেক দূর পর্যন্ত যাচ্ছে, কিন্তু কিছুতেই সমাধান করতে পারছে। উপন্যাসের শেষটা করছেন রবীন্দ্রনাথ কিভাবে, যে শেষ অধ্যায়ে গোড়া জানতে পারছে যে হিন্দুত্ব নিয়ে তার এত অহংকার, এত কিছু, সে আসলে হিন্দু পরিবারে তার জন্মই হয়। সে একজন আইরিশ দম্পতির সন্তান, তাকে কুড়িয়ে পেয়েছে সিপাহী বিদ্রোহের সময় গোড়ার বাবা নিরাশ্রয় অবস্থায়, এবং তাকে ওই পরিবারের মানুষ করেছে। কে করেছে মানুষ? তার মা, যিনি এই বিভাজন, ধর্ম বর্ণ, এই বিভাজনগুলো মানেনি। ভাবুন যে একজন মানুষ এই উপন্যাসটা লিখছেন আজ থেকে 116 বছর, 15 বছর আগে, যখন দাঁড়িয়ে তিনি হ্যাঁচকা টানে, একদম হ্যাঁচকা টানে এই ব্রাহ্মণত্ব এবং হিন্দুত্বের অহংকারটাকে মাটিতে টেনে নামিয়ে দিচ্ছে। দূর মশাই, যে এর কোনোটাই ধারণ করে না, সে এটা নিয়ে অহংকার করছে। এই তো মানুষের জীবন। এই যে মজা যখন রবীন্দ্রনাথ করে, আমার তখন সত্যি কথা বলছি যে আমার না তখন রবীন্দ্রনাথকে একজন অধ্যাপক বোঝাবেন কি একজন পণ্ডিত মানুষ এসে গোড়ার ব্যাখ্যা করবেন, এইটা আমার মনে হয় না। আমার তখন মনে হয় রবীন্দ্রনাথ আমারই মতো একজন দুষ্টু ছিল। তিনি মজা করেছিলেন। আমাদের সভ্যতা আসলে অনেক রকম বাগাড়ম্বর, অনেক রকম ছদ্মবেশ, অনেক কিছুর মধ্যে দিয়ে তৈরি করা, যে জন্য উনি সারা জীবন ছোটদের এত পছন্দ করেন। যে ছোটদের চোখে তো আমাদের ফাঁকিগুলো ধরা পড়ে যায়। এই যে আমি এত কথা বলছি, আমার কথা বলা যদি ওই বাচ্চাটিকে স্পর্শ না করে, আমার কথা বলার কিন্তু সত্যি কোনো মানে কোনো অর্থ। রবীন্দ্রনাথ সারা জীবন যেটা করার চেষ্টা করছেন, রবীন্দ্রনাথের থেকে যদি কোনো কিছু শেখানো তাহলে হচ্ছে এই রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ দুষ্টু ছেলেদের রবীন্দ্রনাথ, যিনি সমাজের এই মিথ্যে বাগাড়ম্বর, এই মিথ্যে বামনায়, এই মিথ্যে অহংকার, সেগুলোর কাছা ধরে তুলে দিয়েছে। সেই রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার পরে তার সমস্ত টাকা কি কাজে ব্যয় করেন? আমরা হলে কি করতাম? কিছু বই কিনতাম, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটাকে ভালো করে তৈরি করতাম। রবীন্দ্রনাথ এসব কিছু করে। রবীন্দ্রনাথ কি করেছিলেন?
রবীন্দ্রনাথ সেই কাজটা করেছেন, দেবনাথকে আমি বাহবা দেবো, এই অরুণ দ্বারা যে কাজ করে ওই কাজ করেছি। সেটা হচ্ছে গোটা শান্তিনিকেতনের চারপাশে পয় প্রণালীটা অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা, সুয়েজ সিস্টেমটা ভালো ছিল না। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারের পুরো টাকাটা কাজে লাগিয়েছিলেন ওই সুয়েজ সিস্টেমটাকে ঠিক করার জন্য। অনেকে তাকে শেষ সময় দিয়েছে, এমনকি আচার্য কীর্তিমোহন সেন, আমাদের অমর্ত্য সেনের দাদু, তিনি পর্যন্ত বলেছেন যে আপনি এই পুরো টাকাটা এইভাবে ব্যয় করছেন। উনি বললেন, বাবা এটা কি কম কাজ নাকি? আরে এই 1 লক্ষ এতগুলো টাকা আমি কি করে পাবো? উনি কিছু টাকা একটা সমবায়কে উৎসাহিত করবার জন্য সেখানে রেখেছিলেন। দুর্ভাগ্যের বিষয় যে সেটা ফেল করে, পরবর্তীকালে সেই টাকাটা ওনার সম্পূর্ণ তো নষ্ট হয়েছিল। আর বাকি টাকাটা উনি এই সোয়ারেজ সিস্টেমের কাজে দিয়ে দিয়েছেন। এই রবীন্দ্র, আমি যখন দেখি এই ট্রেনে যাতায়াত করি, আমরা একটু সেজে গুজে বসে রবীন্দ্রনাথ চর্চা করলাম, একটু আধটু রবীন্দ্রনাথ গাইলাম, তার থেকে অনেক বেশি জরুরি রবীন্দ্রনাথ আমার মনে হয় যখন দেখতে পাই ট্রেনে একজন অন্ধ ভিক্ষুক সে রবীন্দ্রনাথ গাইতে এবং সেটা শুনে অতি বড় উদাসীন নিষ্ঠুর, যাকে একটু এই ট্রেনের কামরা একটু নিষ্ঠুর মানুষ বলে মনে হয়েছিল, সেও দেখি পকেট থেকে 5টা টাকা দিত। সেই রবীন্দ্রনাথ যিনি একজন অন্ধ ভিখিরি হাতে ভাতের থালা করে, সেই রবীন্দ্রনাথকে আমার আপন করে নিতে হয়। এবং এই যে আমরা দেখুন যে সবার জন্মদিন পালন, লক্ষ্য করবেন রবীন্দ্রনাথ এমন একজন মানুষ, আমরা যার মৃত্যুদিনটা, তার কারণ আমি এই কথা বলেই শেষ করব। এই যে লিখছি, আমি আজকে এই মঞ্চে এখানে আমাকে ডেকেছেন, এখানে বসেছি কেন? খুব সহজ একটা কারণ, আপনাদের থেকে আমার অতিরিক্ত কোনো যোগ্যতা নেই, শুধু একটাই কারণে যে আমি একটু একটু লিখি, সেই লেখা বেরোয়, সেটা আমার পরিচয়। এইটা রবীন্দ্রনাথ না হলে এটা হতো না। বাঙালি লেখকের এই যে অহংকারের জায়গাটা, যে একজন সে আর কিচ্ছু করতে পারে না, আমি জীবনের আর সব জায়গায় ফেল, কিন্তু আমি শুধু দুটো শব্দ কাগজের ওপর লিখতে পারি বলে সমাজে আমাকে ডেকে একটা চেয়ারে বসিয়ে কথা শোনা, এটাও রবীন্দ্রনাথ। আমি যে কথা বলছিলাম যে রবীন্দ্রনাথের মৃত্যুদিন আমার, কারণ যখন আমি লিখতে গেলাম তখন আমি বুঝলাম যে লিখতে গেলে সব থেকে কঠিন কাজ কি জানেন? সব কিছুকে আপনি ট্যাকল করতে পারেন আপনার লেখা, একটি জিনিসকে করবেন, সেটা হচ্ছে মৃত্যু। আর রবীন্দ্রনাথ এমন একজন লেখক যে কারণে তিনি আজও সবার ওপরে, যার লেখায় মৃত্যু প্রসঙ্গ বারবার ফিরে ফিরে আসে, অথচ তার একটি লেখা পড়লেও আমরা হতাশায় ভেঙে পড়ি না, আমরা বিষাদে নুয়ে পড়ি না, আমাদের মনে হয় না যে লেখাটা পড়ে আমরা আত্মহত্যা করি, এটা মনে হয়। জীবনে একের পর এক প্রিয়জনদের হারিয়েছে। কোন প্রিয়জন? স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, চোখের ওপর মারা যাচ্ছে, তারপর তিনি লিখছেন এবং লেখার ভেতর থেকে নিজেকে বের করে নিয়ে আসছেন, এবং আমাদের হাতে যেটা তুলে দিচ্ছেন সেটা সেই মৃত্যুঞ্জয়ী রসদ। আজকে যে পৃথিবীতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই পৃথিবী সেই মৃত্যু আকীর্ণ পৃথিবী। আমরা সবাই যেন একটা জাদু বাস্তবতার একটা উপন্যাসের মধ্যে ঢুকে গেছি, যে যেখানে আমাদের চারপাশে মৃত্যু দাঁড়িয়ে রয়েছে। ঠিক সেই সময় সেই রবীন্দ্রনাথ হচ্ছেন আমাদের বন্ধু, আমাদের সেই চেনা মানুষ, যিনি বলেন যে মৃত্যু তো থাকবে, মৃত্যু নিয়ে কোনো চিন্তা করা হচ্ছে না, কিচ্ছু নেই, মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু না থাকলে এই জীবন কারাগার হয়ে যাবে, এই জীবন আমাদের একটা বদ্ধ জেলখানার মধ্যে ঢুকে বিরক্তিকর হয়ে যাচ্ছে। আমাদের মৃত্যুকে অস্বীকার করার কোনো জায়গা নেই, মৃত্যুকে
ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এই রবীন্দ্রনাথ যতদিন থাকবেন ততদিন মানুষ মৃত্যুকে জয় করে দাঁড়িয়ে থাকবে। সেই জন্যই আমরা রবীন্দ্রনাথের মৃত্যুদিনকেও এইরকম ভাবে আমরা সমবেত হয়ে আমরা পালন করি। ধন্যবাদ। তুমি আমাদের কাছে আমাদের শেষ আশ্রয়। আমরা সম্মানীয় অতিথিদের অনুরোধ করব আমাদের দর্শক আসনে উপস্থিত হওয়ার জন্য। এরপরেই আমরা ডেকে নিচ্ছি সমবেত সঙ্গীত পরিবেশন করার জন্য সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্রের শিল্পীদের বলে।